আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায় প্রাথমিক মাটির পরীক্ষা সমূহ প্রাইমারি সয়েল টেস্ট এই অধ্যায়ের বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছো ভয়েড রেশিও। ঠিক আছে, তো ভয়েড রেশিও জিনিসটা কি? ভয়েড রেশিও জিনিসটা হচ্ছে, ধরো আমরা কোনো মৃত্তিকা বা মাটি পরীক্ষা করার জন্য যে নমুনা মৃত্তিকাটা নিব, তার মধ্যে ভয়েডের যে পরিমাণ থাকবে সেই পরিমাণের আয়তন, অর্থাৎ ভয়েডের আয়তনকে আমরা যদি কঠিন অংশের আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা ভয়েড রেশিও পাবো। তাহলে ভয়েড রেশিওকে আমরা প্রকাশ করি ই দ্বারা। তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন অর্থাৎ ভিভি। এগুলো কিন্তু আমি গত ক্লাসে এক্সপ্লেইন করছি কোনটা দ্বারা কি প্রকাশ করে। ভিভি এবং সলিড অংশের আয়তন হচ্ছে ভিএস। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের যে নমুনা মৃত্তিকাটা নিব তার মধ্যে কি থাকবে, এরকম ভয়েড থাকবে, ফাঁকা অংশ থাকবে এবং কঠিন অংশ থাকবে। ঠিক আছে, তাহলে ওই মাটির মধ্যে যতটুকু ভয়েড থাকবে, এই যে যে ভয়েড গুলো আছে, এই যে দেখো একটু এখানে গ্যাপে গ্যাপে কিন্তু এই যে ভয়েড গুলো আছে, ঠিক আছে, এই ভয়েড গুলো টোটাল এক জায়গায় করে যে আয়তন পাবো, সেই আয়তনকে যদি আমরা এই কঠিন অংশের আয়তন দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ভয়েড রেশিও। আমরা এই পাশে দেখো ব্লক ডায়াগ্রামের সাহায্যে এখানে দেখানো হয়েছে। ধরো আমরা এই মাটি নিছি, যার মধ্যে এতটুকু পরিমাণ কঠিন অংশ আছে, নিচের এই যে এতটুকু পরিমাণ কঠিন অংশ আছে, আর উপরের এই যে এইটুকু পরিমাণ তরল এবং বায়বীয় অংশ আছে। ঠিক আছে, তাহলে এই যে কঠিন অংশের এই টোটাল ভয়েডের আয়তন, ভয়েডের মধ্যে কি কি থাকে? পানি এবং অর্থাৎ তরল এবং বায়বীয় পদার্থ থাকে। ঠিক আছে, এই পানি এবং বায়বীয় পদার্থের আয়তনকে আমরা যদি কঠিন অংশের আয়তন দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ভয়েড রেশিও। তাহলে আশা করতেছি ভয়েড রেশিও জিনিসটা কি সেটা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা দেখাই পরোসিটি বিষয়টা কি। পরোসিটি হচ্ছে আমরা যখন নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তনকে, ঠিক আছে, আমি আগে লিখে নেই এখানে সাইডে দেখো। ধরো পরোসিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে ভিভি ভাগ ভি। আগে কি ছিল? ভয়েড অংশের আয়তন ভাগ হচ্ছে সলিড অংশের আয়তন। ঠিক আছে, কিন্তু পরোসিটির ক্ষেত্রে হবে হচ্ছে ভয়েড অংশের আয়তন ভাগ হচ্ছে টোটাল আয়তন। ঠিক আছে, ধরো মাটির মধ্যে যে ভয়েড আছে সেই ভয়েডের আয়তন এই যে ভয়েডের আয়তনটুকু প্লাস আমাদের ধরো এই যে পুরা যে আয়তনটা আছে, সম্পূর্ণ অংশের আয়তন। ঠিক আছে, এই যে ভয়েডের আয়তনকে যদি আমরা মাটির সম্পূর্ণ যে নমুনা মৃত্তিকা নিব তার মধ্যে সবকিছু মিলে যে আয়তনটা হবে সেটা দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে পরোসিটি। ঠিক আছে, তো আশা করতেছি পরোসিটি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা দেখাই সম্পৃক্ততা বা পরিপৃক্ততা মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন বলতে কি বোঝায়। ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে যখন আমরা ধরো আমরা যে মাটি নিব, সেই মাটির মধ্যে যে পানির পরিমাণ থাকবে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ভি ডাব্লিউ দ্বারা, অর্থাৎ পানির আয়তনকে আমরা প্রকাশ করব ভি ডাব্লিউ দ্বারা। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন সমান আমরা জানি হলো এসআর। ঠিক আছে, তাহলে এসআর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি ডাব্লিউ ভাগ হচ্ছে ভিবি। অর্থাৎ এখানে চিত্রে খেয়াল করো, চিত্রে দেখো দেওয়া আছে আমাদের টোটাল ভয়েড ইজ ইকুয়াল টু আমরা কি জানি, তরল অংশ এবং বায়বীয় অংশ। ঠিক আছে, এই যে অংশটুকু। কিন্তু যখন শুধু বলবে যে পানির আয়তন, তখন কিন্তু আমাদের বুঝাবে এই যে এই অংশটুকু, পানির অংশটুকু। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে ভিডব্লিউ, আর এই টোটালটা হচ্ছে টোটাল যে ভয়েড আছে সেটাকে প্রকাশ করবো হচ্ছে ভিভি দ্বারা। ঠিক আছে, তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন হবে এসআর ইজ ইকুয়াল টু পানির আয়তন ভাগ হচ্ছে টোটাল ভয়েডের পরিমাণ। ঠিক আছে, তো এরপর আমরা দেখবো হচ্ছে এয়ার কন্টেন্ট। এয়ার কন্টেন্ট বিষয়টা কি? এয়ার কন্টেন্টকে আমরা প্রকাশ করি হচ্ছে এসি দিয়ে। এয়ার কন্টেন্ট এবং ডিগ্রি অফ স্যাচুরেশন দুইটা প্রায় কাছাকাছি জিনিস। এটা হচ্ছে পানির ক্ষেত্রে, এটা হবে বাতাসের ক্ষেত্রে। তাহলে এসি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি এ ডিভাইডেড বাই ভিবি। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে ভয়েড থাকবে সেই ভয়েডের মধ্যে আমাদের ধরো ভয়েডের মধ্যে যে পানির বাতাসের পরিমাণ থাকবে, এই যে বাতাসের পরিমাণ হচ্ছে এইটুকু। ঠিক আছে, এই বাতাসের পরিমাণকে যখন আমরা টোটাল ভয়েড দ্বারা ভাগ করব, অর্থাৎ বায়বীয় অংশ এবং পানির যে একত্রে যে ভয়েডটা মানে আয়তনটা থাকে সেটা দ্বারা ভাগ করব, তখন আমরা পাবো হচ্ছে এয়ার কন্টেন্ট। ঠিক আছে,
তাহলে এরপরে দেখো এয়ার ভয়েডের শতকরা হার। এয়ার ভয়েডের শতকরা হার কি? এয়ার ভয়েডের শতকরা হার হলো যখন আমরা সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন এ দ্বারা। ঠিক আছে, এন এ দ্বারা। এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো যখন আমাদের ধরো বাতাসের আয়তন ভাগ হচ্ছে টোটাল আয়তন। তাহলে যখন আমরা বাতাসের যে আয়তন থাকবে, অর্থাৎ এই যে বায়বীয় অংশের আয়তন, এই আয়তনকে যখন আমরা একদম টোটাল, অর্থাৎ মাটির যে টোটাল আয়তন আছে, আমরা যে মাটিটা পরীক্ষা করতে নিব সেই মাটির যে টোটাল আয়তন আমরা বের করব, অর্থাৎ এই সেই একদম পুরো আয়তন, এই পুরো আয়তন দ্বারা যখন ভাগ করব তখন আমরা পাবো হচ্ছে এয়ার কন্টেন্ট। এটাকে আমরা শতকরা হারে প্রকাশ করে থাকি, এই জন্য এর সঙ্গে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের কিন্তু পরসিটির মানটাও কিন্তু শতকরা হারে প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা এন ইজ ইকুয়াল টু কি জানি? এন ইজ ইকুয়াল টু জানি হচ্ছে ভিভি ভাগ ভি। ঠিক আছে, এটাকেও কিন্তু আমরা শতকরা হারে প্রকাশ করে থাকি। এরপরে আসো, এরপর আছে জলীয় অংশ বা ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্টকে আমরা প্রকাশ করে থাকি হচ্ছে ওমেগা দ্বারা। তাহলে ওমেগা সমান আমরা লিখতে পারবো, আমরা কিন্তু গত ক্লাসে তোমাদের কিন্তু দেখাই দিয়েছিলাম যে হচ্ছে এখানে ডাব্লিউ দ্বারা কি বোঝায়, ডাব্লিউ এস দ্বারা কি বোঝায়, ডাব্লিউ ডাব্লিউ দ্বারা কি বোঝায় এবং ডাব্লিউ এ দ্বারা কি বোঝায়, এগুলো কিন্তু আমি সবগুলো তোমাদের ভালোভাবে বুঝাই দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আরেকবার বুঝাই দিই। ডাব্লিউ সমান হচ্ছে আমাদের মোট যে আমরা মাটিটা নেব পরীক্ষার জন্য, সেটার টোটাল ওজন হচ্ছে ডাব্লিউ। আর ডাব্লিউএস হচ্ছে আমাদের মাটির মধ্যে যে কঠিন অংশটুকু থাকবে, এই কঠিন অংশটুকুর আয়তনই হচ্ছে আমাদের, সরি, ওজনই হচ্ছে আমাদের ডাব্লিউএস। এরপর আছে ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে পানির ওজন, আর ডাব্লিউ এ হচ্ছে বাতাসের ওজন। কিন্তু বাতাসের ওজন কিন্তু খুবই নগণ্য, এই জন্য এটা হিসাবের সময় শূন্য ধরা হয়। তাহলে ওমেগা সমান আমরা লিখতে পারি হলো ডাব্লিউ ডাব্লিউ ভাগ ডাব্লিউএস। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি পানির ওজনকে কঠিন অংশের ওজন দ্বারা ভাগ করি, অর্থাৎ আমরা যে মাটিটা পরীক্ষা করতে নিব তার মধ্যে পানির যে পরিমাণটা থাকবে, দেখো এই যে ভয়েডের মধ্যে কি আছে? পানি আছে। এই পানির যে পরিমাণ থাকে সেটাকে ওজন করে আমরা যেটা পাবো, সেটাকে যদি আমরা সলিড অংশের ওজন, অর্থাৎ কঠিন অংশ যেটুকু আছে সেটুকুর ওজন দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে ওমেগা, অর্থাৎ ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, এখন আসো আমরা মোট একক ওজন, আয়তনিক একক ওজন, আয়তনিক ঘনত্ব, এই বিষয়টা কি সেটা সম্পর্কে জানি। আচ্ছা, তাহলে এই বিষয়টা জানার আগে আমাদের জানতে হবে যে একক ওজন জিনিসটা কি, শুধু একক ওজন জিনিসটা কি। তারপরে আমরা জানবো যে মোট একক ওজন কি, শুষ্ক একক ওজন কি, সম্পৃক্ত বা পরিবৃক্ত একক ওজন কি, নিমজ্জিত একক ওজন কি, এগুলো সম্পর্কে পরবর্তীতে জানবো। তার আগে আমরা একক ওজন জিনিসটা কি সেটা বুঝি। আমরা ধরো কোনো জায়গায় মাটির কাজ করতেছি, সেখানে আমরা মাটির কাজগুলো আমরা কিসে কিসে করতে পারি, কোন কোন এককে করতে পারি? এক হচ্ছে মিটার কিউবে করতে পারি, 2 সেন্টিমিটার কিউবে করতে পারি, 3 ফিট কিউবে করতে পারি, বা এটাকে আমরা সিএফটিও বলি, সিএফটি তে করতে পারি। ঠিক আছে, তাহলে 3 একক করতে পারি। এখন একক ওজন জিনিসটা কি? একক ওজন জিনিস হচ্ছে, ধরো আমরা যখন মিটার কিউবে কাজ করব, তখন 1 মিটার কিউব জায়গায়, ধরো এই জায়গাটা হচ্ছে 1 মিটার কিউব একটা জায়গা, এই জায়গার মধ্যে 1 মিটার কিউব মাটি ধরে, ধরো এর মধ্যে 1 মিটার কিউব মাটি ধরে। ঠিক আছে, এই 1 মিটার কিউব জায়গার মধ্যে যতটুকু মাটি ধরবে সেই মাটির যে ওজন হবে, সেটাকে আমরা যখন মিটার কিউবে হিসাব করব, তখন সেটাকে আমরা মিটার কিউব এককের জন্য বলবো হচ্ছে একক হবে। ঠিক আছে, এরপরে ধরো যখন সেন্টিমিটারে হিসাব করব, ধরো এই জায়গাটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এই জায়গাটা, এখন এই 1 সেন্টিমিটার কিউব জায়গার মধ্যে যতটুক মাটি ধরবে সেই মাটির যে ওজন হবে সেটাকে বলবো আমরা সেন্টিমিটার কিউব এককে একক ওজন। ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার কিউব এককে ধরো ছোট ডাব্লিউ দ্বারা প্রকাশ করবো। এরপরে ধরো ফিট কিউবে যে আছে, ধরো আমাদের এরকম সেম আর একটা জায়গা আছে, এটা হচ্ছে 1 ফিট কিউব জায়গা। এই 1 ফিট কিউব জায়গার মধ্যে যে মাটিটা ধরবে সেই মাটির যে ওজন হবে সেটাকে আমরা ফিট কিউবের ক্ষেত্রে বলবো হচ্ছে একক ওজন। তো আশা করতেছি একক ওজন, শুধু একক ওজন বিষয়টা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো মোট একক ওজন বা আয়তনিক একক ওজন বলতে কি বোঝায়। আমি তোমাদের সবগুলোকে মিটার কিউব এককের সাপেক্ষে তুলনা করে বোঝানোর চেষ্টা করি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মিটার কিউব বা ফিট কিউবে হিসাব করা হয়, সেন্টিমিটার কিউবে তেমন একটা হিসাব করা হয় না, কারণ এটা খুবই ছোট একক। তাহলে এখন এখানে প্রথমে কি বলছে? আয়তনিক একক ওজন বা হচ্ছে মোট একক ওজন বা হচ্ছে আয়তনিক ঘনত্ব, এই বিষয়টা কি এটা বুঝাই তোমাদের। যখন আমরা মাটির টোটাল ওজনকে, অর্থাৎ মাটির মধ্যে কি কি থাকে? বাতাস থাকে, পানি থাকে এবং কঠিন অংশ থাকে, এই তিনটার সমন্বয়ে যে ওজন হবে সেই ওজনকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ডাব্লিউ দ্বারা।
এই ওজনকে যখন আমরা টোটাল ভয় মানে টোটাল আয়তন দ্বারা ভাগ করবো, টোটাল আয়তন কি, বা বায়বীয় অংশের আয়তন, তরল অংশের আয়তন এবং কঠিন অংশের আয়তন, তিনটা মিলে যে আয়তন হয় সেটাই হচ্ছে মাটির টোটাল আয়তন। এই টোটাল আয়তন দিয়ে যখন ভাগ করব তখন আমরা পাবো হচ্ছে গামা। ঠিক আছে, এই গামা দ্বারাই আমাদের প্রকাশ করা হয় হচ্ছে মোট একক ওজন, আয়তনিক একক ওজন বা আয়তনিক ঘনত্ব। তাহলে আরেকবার বলি, যখন আমরা মাটির টোটাল ওজনকে টোটাল ঘনত্ব দ্বারা ভাগ করব, সরি ঘনত্ব না, টোটাল আয়তন দ্বারা ভাগ করব, তখন আমরা যে মান পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে মোট একক ওজন বা আয়তনিক একক ওজন বা আয়তনিক ঘনত্ব। তাহলে এটা যদি আমরা মিটার কিউব এককে তোমাদের সাথে একটু তুলনা দেই, ধরো আমাদের সাইডে আমি একটা চিত্র আর্ট করে নিই। ধরো এটা একটা বাক্স যার আয়তন হচ্ছে 1 মিটার কিউব। ঠিক আছে, এখন এই বাক্সর মধ্যে যদি আমরা এই আহ, মাটি বা কঠিন অংশ, তরল অংশ এবং বায়বীয় অংশ সংবলিত মাটি দ্বারা পূর্ণ করি, তাহলে ওই মাটির যে ওজন হবে সেই ওজন অর্থাৎ ডাব্লু কে এই বাক্সের আয়তন কত ভি অর্থাৎ টোটাল আয়তন দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে গামা। ঠিক আছে, তাহলে গামা দ্বারা কি প্রকাশ করা হয়, মোট একক ওজন, আয়তনিক একক ওজন বা আয়তনিক ঘনত্ব। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো শুষ্ক একক ওজন কি। ঠিক আছে, শুষ্ক একক ওজন হচ্ছে যখন আমরা এই মাটির শুষ্ক ওজনকে, অর্থাৎ ধরো যখন শুধু হচ্ছে বাতাস এবং কি থাকবে, কঠিন অংশ থাকবে, শুষ্ক অবস্থায় কি থাকে, তরল তো থাকবে না। কারণ কি, তখন মাটিটা শুকনো অবস্থায় আছে, তাহলে শুকনো অবস্থায় তো মাটির মধ্যে তরল থাকবে না, তখন তাহলে এই কঠিন অংশ এবং এই বায়বীয় অংশ মিলে যে ওজনটা হবে অর্থাৎ ডাব্লিউএস, এই ডাব্লিউএস কে যখন আমরা টোটাল আমাদের যে মাটির যে আয়তন আছে সেই আয়তন দ্বারা ভাগ করব তখন আমরা পাবো হচ্ছে শুষ্ক একক ওজন অর্থাৎ গামাটি। ঠিক আছে, এই এই চিত্রটা খেয়াল করুন। এই চিত্রটা হচ্ছে শুষ্ক মাটির একটা ব্লক ডায়াগ্রাম। শুষ্ক মাটির মধ্যে কি থাকে, কঠিন মৃত্তিকা থাকে এবং বায়ু থাকে। এই কঠিন মৃত্তিকা এবং বায়ু, ধরো যে মাটিতে থাকবে, সংবলিত যে মাটিটা থাকবে, শুষ্ক মাটি থাকবে, সেই শুষ্ক মাটি দ্বারা ধরো আমরা ভি মিটার কিউব পরিমাণ একটা জায়গা পূর্ণ করলাম, পূর্ণ করার পরে ডাব্লিউএস পরিমাণ ওজন পেলাম। ঠিক আছে, তাহলে এখন যদি আমাদের শুষ্ক একক ওজন বার করতে বলে, তাহলে গামাটি সমান আমরা লিখতে পারবো এই জায়গাটায় যে মাটিটা ভরছে তার ওজন অর্থাৎ ডাব্লিউএস ভাগ হচ্ছে টোটাল আয়তন। ঠিক আছে, তাহলে এটা দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে শুষ্ক একক ওজন। এরপরে আসো দেখাই তোমাদের, এরপরে আসো দেখো সম্পৃক্ত বা পরিপৃক্ত একক ওজন। সম্পৃক্ত বা পরিপৃক্ত একক ওজন হচ্ছে যখন মাটি পানি দ্বারা পূর্ণ থাকবে, যখন, তাহলে পানি দ্বারা পূর্ণ থাকলে কি হবে, সেখানে বায়ু থাকবে না, তাহলে সেখানে শুধু পানি এবং কঠিন মৃত্তিকা থাকবে, এটাকে বলা হয় পরিপৃক্ত বা সম্পৃক্ত মাটি। ঠিক আছে, তাহলে এই পরিপৃক্ত বা সম্পৃক্ত মাটি দ্বারা ধরো, এই পরিপৃক্ত বা সম্পৃক্ত মাটি দ্বারা আমরা এই জায়গাটা ভরাট করলাম, ভরাট করার ফলে যে মাটিটুকু পাবো অর্থাৎ ভি মিটার কিউব জায়গার ভরাট করার ফলে আমরা যে মাটিটুকু পাবো সেই মাটির ওজন ধরো এবার হলো হচ্ছে, যেটা হলো সেটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে ডাব্লিউ দ্বারা, অর্থাৎ পানি সংবলিত মাটির ওজন। ঠিক আছে, ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। তাহলে গামা, এটাকে আমরা প্রকাশ করবো গামা সেট দ্বারা। ঠিক আছে, গামা সেট দ্বারা অর্থাৎ গামা স্যাচুরেশন সম্পৃক্ত মাটির ক্ষেত্রে যেটা হবে। তাহলে এই জায়গা পূরণ করার ফলে যে মাটি পাবো সেই মাটির ওজন হচ্ছে ডাব্লিউ, সেই ওজনকে এই জায়গার টোটাল ভলিউম দ্বারা ভাগ করলে অর্থাৎ ভি দ্বারা ভাগ করলে যে আমরা মান পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত একক ওজন। তাহলে বুঝতে পারছো অবশ্যই। তাহলে সম্পৃক্ত একক ওজন কি, যখন মাটি পানি দ্বারা কি থাকবে, পূর্ণ থাকবে, তখন সেখানে তো বাতাস থাকবে না, সেই মাটি যখন আমরা ধরো একটা নির্দিষ্ট জায়গা থেকে মাটি উঠাই নিলাম ভি মিটার কিউব পরিমাণ, তাহলে ওই ভি মিটার কিউব মাটির যে ওজন হবে সেই মাটির ওজনকে ওই ভি মিটার কিউব অর্থাৎ ভি দ্বারা ভাগ করলে অর্থাৎ টোটাল আয়তন দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটাই হচ্ছে আমাদের গামা স্যাচুরেশন। এরপরে আসো নিমজ্জিত একক ওজন কি। নিমজ্জিত একক ওজন হচ্ছে ধরো যখন কি হবে, মাটি পানির মধ্যে সম্পূর্ণ ডুবানো অবস্থায় থাকবে, অর্থাৎ পানির মধ্যে ধরো তলিয়ে আছে মাটিটা পানির নিচে, তখন সেই অবস্থায় মাটির যে ওজন হবে সেই ওজনকে যখন আমরা কি করব, টোটাল আয়তন দ্বারা ভাগ করব মাটির, তখন আমরা পাবো হচ্ছে গামা প্রাইম, অর্থাৎ আমাদের নিমজ্জিত একক ওজন যাকে প্রকাশ করা হয় গামা প্রাইম দ্বারা। গামা প্রাইম ইজ ইকুয়াল টু ডাব্লিউ এস ইউবি। এই সাব বলতে বোঝায় হচ্ছে সাবমার্সড, অর্থাৎ নিমজ্জিত অবস্থায় যে মাটিটা থাকবে সেটাকে বলবো আমরা সাবমার্সড মাটি। ঠিক আছে, অর্থাৎ পানির নিচে ডুবন্ত অবস্থায় যে মাটিটা থাকবে সেই মাটির ওজনকে আমরা ওই মাটির আয়তন দ্বারা ভাগ করলে
যে মান পাবো সেটাকে আমরা গামা প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে? এখন দেখো এখানে একটা জিনিস, তোমরা অবশ্যই প্লবতা জিনিসটা কি সেটা অবশ্যই পড়েছো, আর্কিমিডিসের সূত্র দ্বারা পড়ছো, তারা অবশ্যই এটা ভালোভাবে বুঝতে পারে। ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে পানি আছে, ঠিক আছে? পানি আছে পুরো পাত্র। এখন এই পাত্রের মধ্যে যদি তুমি কোনো বস্তু ডুবাও, তাহলে কি হবে? এখান থেকে কিছু পরিমাণ পানি বাহিরে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে আর্কিমিডিসের সূত্র অনুসারে কোনো বস্তুকে যখন কোনো পানির মধ্যে ডুবানো হবে, তখন ওই বস্তুর দ্বারা যে পরিমাণ পানি ওই পাত্র থেকে অপসারিত হবে, সেই পানির সমপরিমাণ ওজনের ওজন এই বস্তুটা হারাবে, ঠিক আছে? অর্থাৎ দেখবা যে পানির মধ্যে কোনো বস্তু যখন থাকে সেই বস্তুটাকে অনেক হালকা মনে হয়। টোটাল মানে ধরো তোমার মেইন যে ওজনটা থাকবে তার থেকে একটু ওজনটা কম মনে হয়। কারণটা হচ্ছে এই বস্তু পানির মধ্যে ডুবানোর ফলে এই বস্তু কর্তৃক যতটুকু পানি এখান থেকে অপসারিত হলো, এই অপসারণের সমপরিমাণ, অর্থাৎ যে পরিমাণ ধরো আমরা এখানে 10 গ্রাম মেপে দেখলাম 10 গ্রাম পানি এই পাত্র থেকে এই বস্তু ডুবানোর ফলে অপসারিত হয়েছে, তাহলে এই বস্তুতে তুমি পানির মধ্যে যে ওজন হবে, ধরো বস্তুর ওজন ছিল হচ্ছে 20 গ্রাম, ঠিক আছে? তাহলে পানিতে ডুবানোর পর দেখবে যে বস্তুর ওজন হয়ে গেছে 10 গ্রাম, ঠিক আছে? অর্থাৎ বস্তু ডুবানোর পর বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমপরিমাণ ওজন ওই বস্তুটা পানির মধ্যে হারাবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, অর্থাৎ গামা প্রাইমকে এই আর্কিমিডিসের সূত্রের আহ, প্রেক্ষিতে আমরা আরেকভাবে লিখতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি তোমার ধরো পানি মাটির যে হচ্ছে সম্পৃক্ত অবস্থায় যে ওজন, একক ওজন, অর্থাৎ গামা এসএটি স্যাট থেকে যদি আমরা ধরো একক পানির ওজন অর্থাৎ গামা ডাব্লিউ এটা যদি বাদ দিয়ে দেই, তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের গামা সাবমার্স, ঠিক আছে? কারণ কি, ধরো আমরা মাটিতে, ধরো আমরা একক পরিমাণ মাটিকে ডুবানোর ফলে একক পরিমাণ পানি অপসারিত হবে, তাহলে যে পরিমাণ পানি অপসারিত হবে সেটা এখান থেকে বাদ দিলেই তো আমরা গামা প্রাইমের মান পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা দ্বারা এইভাবেই এটাকে বোঝানো হয়েছে। এরপরে আসো আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে? আপেক্ষিক গুরুত্বকে আমরা কঠিন অংশের আপেক্ষিক গুরুত্ব এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি সেটা এখন আমাদের বুঝতে হবে। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে, ধরো আমাদের যে ডিস্টিল ওয়াটার আছে বা পানি আছে, এই পানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন থাকে, ওই তাপমাত্রায় থাকা অবস্থায় পানির যে ওজনটা হয়, ঠিক আছে? ওই পানির ওজনের সাপেক্ষে কোনো বস্তু কতটুক ভারী বা কতটুক হালকা সেটার যে একটা মান পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্ব। মাটির ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব জি ইজ ইকুয়াল টু আমরা জানি হলো 2.65 ধরলাম, ঠিক আছে? অর্থাৎ এই জি এর মান 2.65 অর্থ হচ্ছে আমাদের যে পানি আছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে সেই তাপমাত্রায় পানির ওজনের থেকে এই মাটির আমাদের ওজন 2.65 গুণ বেশি ভারী, ঠিক আছে? তাহলে ধরো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার কিউব পানির ওজন হচ্ছে 1000 কেজি, ঠিক আছে? তাহলে এখন ধরো আমাদের এই যে আপেক্ষিক গুরুত্ব পাইলাম, এখান থেকে কিন্তু আমরা এই মাটির 1 মিটার কিউব মাটির ওজনও কিন্তু নির্ণয় করতে পারবো। কিভাবে? আমরা যদি 2.6 এর সঙ্গে এই 1000 গুণ করে দিই, তাহলে কিন্তু 1 মিটার কিউব মাটির ওজন পেয়ে যাবো। তাহলে কত পাচ্ছি? 2.6 ইন 2.6 না, 2600, অর্থাৎ 2600 কেজি আমাদের 1 মিটার কিউব মাটির ওজন, ঠিক আছে? তাহলে আরেকবার তোমাদের বিষয়টা বুঝাই। আমাদের 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির যে ওজন হয়, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির যে ওজন হয়, সেই ওজনের সাপেক্ষে অন্য যে কোনো বস্তু, ধরো কাঠ, তারপরে ধরো বালি, মাটি, ধরো প্লাস্টিক, যে জিনিসই হোক, এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ওজনের সাপেক্ষে অন্য বস্তু কতটুকু ভারী বা পাতলা, এটার যে একটা মান পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে? তাহলে আপেক্ষিক গুরুত্ব দিকে আমরা প্রকাশ করতে পারি গামা এস ডিভাইডেড বাই মাটির ক্ষেত্রে এটা, ঠিক আছে? তাহলে গামা ডাব্লিউ। তাহলে আমরা যদি শুষ্ক মাটির ওজনকে পানির আপেক্ষিক, তোমার পানির যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে সেই পানির ওজন দ্বারা, একক ওজন দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে মাটির একটা আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে? এটা অন্য বস্তুর ক্ষেত্রে হতে পারে। অন্য বস্তুর ক্ষেত্রে ধরো আমরা ধরলাম আহ আমরা ধরো হচ্ছে পানির সাপেক্ষে পারদের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করবো। তাহলে পারদের যে ধরো একক ওজন থাকবে, অর্থাৎ 1 মিটার কিউব পারদ নিলাম, এবং 1 মিটার কিউব কি নিলাম? পানি নিলাম। তাহলে এই 1 মিটার কিউব পারদকে আমরা যখন ধরো
পারদকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, তাহলে 1 মিটার কিউব পারদকে যখন আমরা 1 মিটার কিউব পানি দ্বারা ভাগ করবো, পানির ওজন দ্বারা ভাগ করবো, তখন আমরা পারদের জন্য একটা আপেক্ষিক গুরুত্ব পাবো। ঠিক আছে, এরপর আসো দেখো এখানে আছে ডেনসিটি ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে ডেনসিটি ইন্ডেক্স জিনিসটা হচ্ছে আমাদের, ধরো এই ডেনসিটি ইন্ডেক্সের যে মান আসে, অর্থাৎ আইডি, এখানে আইডি হবে, আইডির যে মান আসে, এই মান দ্বারা বোঝানো হয় হচ্ছে কোনো মাটি কতটুকু দৃঢ়, অর্থাৎ কোনো মাটি কতটুকু ভয়েড বিহীন, এবং কোন মাটির মধ্যে কতটুকু ভয়েড আছে, এটার পরিমাণ বোঝানোর জন্য আমরা এই ঘনত্বের সূচক বা ডেনসিটি ইন্ডেক্স ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে এর একটা সূত্র আছে আমাদের আইডি নির্ণয়ের। আইডি ইজ ইকুয়াল টু ই এম এক্স আই ম্যাক্সিমাম মাইনাস ই, নিচে হচ্ছে ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডেনসিটি ইন্ডেক্সের সূত্র। এখানে ই ম্যাক্সিমাম বলতে বোঝায় মাটি যখন সর্বোচ্চ আলগা অবস্থায় থাকবে, সেই অবস্থায় আমাদের যে ভয়েড রেশিওর মান হবে সেইটা, অর্থাৎ ধরো আমরা কোনো জায়গার মাটি নিচ্ছি, সেই মাটিটা যখন সর্বোচ্চ আলগা অবস্থায় থাকবে, সেই অবস্থায় তার ভয়েড রেশিওর মান থেকে ই বাদ দিতে হবে। কারণ ই জিনিসটা হচ্ছে আমাদের প্রকৃত অবস্থায় যখন মাটির একটা কি থাকবে, ভয়েড রেশিও থাকবে, সেই প্রকৃত অবস্থায় ভয়েড রেশিওর মানটা এই আমাদের ই ম্যাক্সিমাম থেকে বাদ দিতে হবে। এরপর ই ম্যাক্সিমাম তো বুঝলাম, ই মিনিমাম হচ্ছে যখন ধরো এই মাটিটাকে আমরা ল্যাবে নিয়ে গেলাম, ল্যাবে নিয়ে গিয়ে সেখানে ধরো আমরা এটার কম্প্রেশন করালাম, বা এটার উপর চাপ প্রয়োগ করে যতটুকু, অর্থাৎ সর্বনিম্ন যতটুকু পরিমাণ এটাকে কম্প্রেস করা যায়, করার পর আমরা যে ভয়েড রেশিওর মান পাবো সেটা হচ্ছে আমাদের ই মিনিমাম। ঠিক আছে, তাহলে ই ম্যাক্সিমাম হচ্ছে মাটি যখন সর্বোচ্চ আহ ভয়েড থাকবে সেই অবস্থায় ভয়েড রেশিওর মান। এরপর মাটি যখন প্রাকৃতিক বা প্রকৃত অবস্থায় যে ভয়েড মানে থাকে সেই অবস্থায় ভয়েড রেশিওর মান। এরপর ই মিনিমাম হচ্ছে আমরা ল্যাবে নিয়ে গিয়ে এটাকে সর্বনিম্ন যতটুকু ভয়েড এর মধ্যে থেকে ধরো কমাইতে পারি, সে কমানোর পর সর্বনিম্ন ভয়েড থাকা অবস্থায় হচ্ছে আমাদের ভয়েড রেশিওর মান। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা দেখো, তাহলে যখন সর্বাধিক মাটি আলগা অবস্থায় থাকবে সেই অবস্থায় ভয়েড রেশিওর মান থেকে যদি আমরা প্রকৃত অবস্থায় যে ভয়েড রেশিওর মান হয় সেটা বাদ দেই, তাহলে যে ভয়েড রেশিওর মান পাবো সেটাকে আমাদের সর্বোচ্চ আলগা অবস্থায় ভয়েড রেশিওর মান মাইনাস সর্বনিম্ন আলগা অবস্থায় ভয়েড রেশিওর মান বিয়োগ করে যে মান পাবো সেটা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ডেনসিটি ইন্ডেক্স পাবো। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা ডেনসিটি ইন্ডেক্স বিষয়টাকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।